সো দুইটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর ইজ ইকুয়ালস টু 3i প্লাস 4j মাইনাস k ভেক্টর, b ভেক্টর দেওয়া আছে i মাইনাস j প্লাস 6k ভেক্টর, এবং আরেকটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে তোমাকে এখানে c ভেক্টর ইজ ইকুয়ালস টু 2x স্কয়ার yzi প্লাস y স্কয়ার j ক্যাপ প্লাস x স্কয়ার y স্কয়ার z স্কয়ার k ক্যাপ। সো এইখান থেকে আমাকে গ নম্বরে বের করতে বলছে a ভেক্টর এবং b ভেক্টর, এই দুইটা ভেক্টরের তলের লম্ব দিকে একটা ভেক্টর নির্ণয় করতে হবে। সো প্রথমত আমাদের একটু জিনিসের আইডিয়া নিতে হবে যে এখানে দুইটা ভেক্টরের তলের লম্ব দিকে বলতে কি বোঝানোর চেষ্টা করছে। সো প্রথমত আমরা ধরো চিন্তা করে নিলাম একটা ভেক্টর এখানে আছে a ভেক্টর, যেটা 3i প্লাস 4j মাইনাস k ভেক্টরটা। এখন এই ভেক্টরটার সাথে আরেকটা ভেক্টর তো এখানে আছে, সেটা কি b ভেক্টরটা। তাহলে সেই b ভেক্টরটাকে যদি আমরা এখানে আঁকি, সেটা হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে b ভেক্টর। তাহলে এই a ভেক্টর এবং b ভেক্টর, সেই দুইটা ভেক্টর দ্বারা যে তলটা এখানে তৈরি হয়েছে, সেই তলের লম্ব দিকে একটা একক লম্ব দিকে একটা ভেক্টর দরকার। তাহলে আমরা একটু a ভেক্টর এবং b ভেক্টরের যেই বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোকে স্থানাঙ্কের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। সো আমরা জানি স্থানাঙ্কের মাধ্যমে দুইটা বিন্দুকে যখন আমরা প্রকাশ করি সেটা তার অবস্থান ভেক্টর বোঝাইতেছে। তাহলে এই যে ভেক্টরটা আছে সেটার অবস্থান ভেক্টর হচ্ছে এই বিন্দুটা, তাহলে এটা হচ্ছে a ভেক্টর, এবং বি বিন্দুর যে অবস্থান ভেক্টরটা আছে সেটা হচ্ছে তোমার বি ভেক্টর। তাহলে মূল বিন্দুর সাথে যখন এই বিন্দুগুলো যুক্ত করব তখনই আমাদের এই a ভেক্টর বি ভেক্টরগুলো পাবো। তাহলে সেই a ভেক্টর এবং বি ভেক্টর, সেই দুইটা ভেক্টরটা তোমার যেই তলে আছে সেই তলটাকে তখন তুমি যদি একটা একটা ধরো সেপারেট একটা ইন্ডিপেন্ডেন্ট তল যদি চিন্তা করো, ধর কমপ্লিটলি আলাদা একটা তল, এই দুইটা তলের উপরে যদি 90 ডিগ্রিতে একটা তুমি রেখা টানো, সেই রেখাটা তোমার a ভেক্টরের সাথেও লম্ব হবে এবং তোমার বি ভেক্টরের সাথেও কিন্তু লম্ব হবে। তাহলে এই তলের উপরে যে লম্ব ভেক্টরটা বের করতে পারবো আমরা, সেটা কিন্তু a ভেক্টর বি ভেক্টর দুইটা তলের উপরেই কিন্তু লম্ব। বুঝতে পারছো এই জিনিসটা? এখন আমরা যে ভেক্টরটা এখানে আঁকবো লম্ব ভেক্টরটা, সেই লম্ব ভেক্টর একটা নাম দিলাম এক্স ভেক্টর। তাহলে সেই এক্স ভেক্টরটা আমরা বের করি কিভাবে? আমরা জানি দুইটা ভেক্টর যখন ক্রস গুণফল করি তখন সেই ক্রস গুণফলের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা থাকে মূল যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল করছো সেই দুইটা ভেক্টরেরই লম্ব। তাহলে এই এক্স ভেক্টরটার যে ডিরেকশন সেটা a ভেক্টরের সাথেও লম্ব দিকে আছে, বি ভেক্টরের সাথেও কিন্তু লম্ব দিকে আছে, এবং আমাদের প্রশ্ন অনুযায়ী সেই ভেক্টরটার কথাই এখানে ইন্ডিকেট করছে যে a ভেক্টর এবং বি ভেক্টর দুইটা তলেরই লম্ব দিকের ভেক্টর। ঠিক আছে, তাহলে এই তলের লম্ব দিকে ভেক্টরটা বের করলাম। এখন আমাকে যদি প্রশ্নে এরকম ভাবে বলে যে তুমি এখন লম্ব না, তুমি এখন ওই যে দুইটা তল আছে সেই তলের উপরে অবস্থানরত আরেকটা ভেক্টর বের করো, সেটা আমরা কিভাবে করব? সো লম্ব দিকে তো আমরা বুঝলাম যখন ক্রস গুণফল করব তখনই আমরা লম্ব দিকে বের করে ফেলতে পারি। বাট যখন আমরা একই দিকে যখন বলবে যে তলের উপরে যখন একটা ভেক্টর বের করতে বলবে, তখন আমরা দুইটা ভেক্টরের যোগফল করে দেব। কারণ আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি যখন বের করি, সিম্পলি দুইটা ভেক্টর যোগ করলে তাদের যে তলটা থাকে সেই তলের ভিতরেই কিন্তু লব্ধিটা থাকে। ঠিক আছে, অনেকটা সামান্তরিক সূত্রের মতো আর কি। তাহলে আমরা, এটা তো আমাদের পার্ট না, আমাদের পার্ট হচ্ছে লম্ব দিকে ভেক্টর বের করা। তাহলে সেটা করব কিভাবে? আমরা দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে। সো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা জানি আই জে এবং কে ফরম্যাটে আমরা করে থাকি। সো আই জে কে ফরম্যাটে আমরা নির্ণয়কের প্রথম সারিতে বসালাম, দ্বিতীয় সারিতে বসবে এ এর সহগগুলা, এ ভেক্টরের আই জে কে এর সহগ, এবং 3 নম্বর ভেক্টরে থাকবে বি ভেক্টরের আই জে কে এর সহগ। তারপরে যদি আমরা আই জে কে এই তিনটার সাপেক্ষে বিস্তার করে দেই, তাহলে কিন্তু আমাদের এখানে এক্স ভেক্টরটা বের হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের কি লম্ব দিকে যেই ভেক্টর সেটা। এখন আমাদের যদি এক্সট্রা ইনফরমেশন ধরো সেই লম্ব দিকে একক ভেক্টরও বের করতে বলতো, তখন কি করতাম? সিম্পলি সেই লম্ব ভেক্টরটাকে আমাদের সেই মান ভেক্টরের মান দিয়ে ভাগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যেত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। তাহলে আমরা এখন এটা করি। এই বিন্দুতে সি যে ভেক্টর ক্ষেত্রটা আছে সেটা তরলের উৎস হিসেবে কাজ করবে কি না। সো তরলের উৎস হিসেবে কাজ করা বলতে কি বোঝায়? সো একটা ভেক্টর ক্ষেত্র তোমার তরলের উৎস হিসেবে কাজ করবে কিনা সেটা বলতে বোঝাইতেছে যে এই ভেক্টর ক্ষেত্রের তুমি যে ডাইভারজেন্স করবা, ডাইভারজেন্স অফ সি ভেক্টর, একটা ভেক্টর ক্ষেত্রে যখন আমরা ডাইভারজেন্স করি সেটা দিয়েই আমরা বুঝি যে সেই ডাইভারজেন্সটা কি পজিটিভ, নেগেটিভ, নাকি সেটার কোনো ডাইভারজেন্স নাই। ডাইভারজেন্স শব্দটার অর্থই হচ্ছে তোমার এখানে ইনপুটের চেয়ে আউটপুটের কি পরিবর্তনটা হইতেছে সেটার ডিফারেন্সটা বের করা। তোমার যদি ডাইভারজেন্স নেগেটিভ হয়, তার মানে তোমার যে সিস্টেমটা সেটা হচ্ছে এরকম যে তুমি ইনপুটে বেশি পরিমাণ সাপ্লাই দিতেছো বাট আউটপুটে তোমার কম পরিমাণ সাপ্লাই আসতেছে।
সো এটার জন্য তোমার ইনপুট হচ্ছে তোমার ডাইভারজেন্স হবে নেগেটিভ। এবং আরেকটা সিস্টেম হচ্ছে এরকম যে তুমি ইনপুটে কম পরিমাণ সাপ্লাই দিছো, বাট আউটপুট যেটা আছে সেটা তুমি বেশি পরিমাণ পেয়ে যেতেছো, তাহলে সেটার জন্য ডাইভারজেন্স হবে পজিটিভ। আবার কিছু কিছু সাপ্লাই আছে যেখানে তুমি ইনপুটে যেই অ্যামাউন্টেরই তুমি সাপ্লাই দাও না কেন, আউটপুটে তোমার কি সেম অ্যামাউন্টই আসতেছে। সো এটা এখানে কোনো ভলিউমের চেঞ্জ হইতেছে না। এটার জন্য আবার ডাইভারজেন্স কত তোমার জিরো, তার মানে এখানে ভলিউমের কোনো চেঞ্জ হইতেছে না। তাহলে যখন আমাদের ডাইভারজেন্স পজিটিভ হয় সেটাকে আমরা বলি যে তরলের উৎস। সো এই যে সি ভেক্টর ক্ষেত্রটা এই বিন্দুতে তরলের উৎস হিসেবে তখনই কাজ করবে যখন এই বিন্দুতে তোমার সি ভেক্টরের যে ডাইভারজেন্স সেটা পজিটিভ হবে। তাহলে কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স কিভাবে বের করি আমরা? আমরা জানি ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণফল করা। কার সাথে ডট গুণফল করব? আমার যে নেভলা ভেক্টর আছে সেই নেভলা ভেক্টরের সাথে সি ভেক্টরের ডট প্রোডাক্ট করব। এবং নেভলা ভেক্টরের সাথে সি ভেক্টর ডট প্রোডাক্ট করলে ডেল ডেল এক্স অফ সি এক্স প্লাস ডেল ডেল ওয়াই অফ সি ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ সি জেড, এই যে পার্টটা হবে এটাই হবে আমাদের কি ডাইভারজেন্স অফ সি অ্যাট এনি পয়েন্ট। সো যে কোনো পয়েন্টের জন্য তোমার সেই ডাইভারজেন্সের মানটা বের হবে এটা করলে। বাট তোমাকে যদি একটা স্পেসিফিক পয়েন্টে ডাইভারজেন্স খুঁজতে হয়, যেমন 2, -1, 2 পয়েন্টে, তাহলে তোমার এক্স ওয়াই এবং জেড এর মানে 2, -1, 2 বসে দেখতে হবে যে ডাইভারজেন্সের ভ্যালু কত আসে। সো গ নম্বরে আমাকে লম্ব ভেক্টর বের করতে বলছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি শুধুমাত্র এতটুকুই শেষ হবে। বাট আমি আগে বলছি যদি তোমাকে এখানে একক ভেক্টর বের করতে বলতো সেই লম্ব ভেক্টরের, তাহলে সেই লম্ব ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ দিলেই একক ভেক্টর বের হয়ে যায়। ওকে, সো ঘ নম্বরে ঠিক সিমিলারলি প্রথমে আমরা ডাইভারজেন্স বের করলাম সি ভেক্টরের একটা র্যান্ডম, আমাদের একটা এমন একটা ভ্যালু আসছে, রেজাল্ট আসছে যেটা হচ্ছে তোমার যে কোনো পয়েন্টের জন্য ডাইভারজেন্স। এখন যদি একটা ফিক্সড পয়েন্টের জন্য ডাইভারজেন্স চাই তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালুতে তুমি 2, -1, 2 এটা বসাবা, বসায় দেখলা যে তোমার ডাইভারজেন্সের ভ্যালু আসছে নেগেটিভ। ডাইভারজেন্সের ভ্যালু নেগেটিভ আসা মানে কি তোমার ভলিউম ইনপুট আকারে দিতেছো একটা ফিক্সড অ্যামাউন্টে, বাট আউটপুট যেটা পাইতেছো সেটা কম। সো ইনপুটের তুলনায় আউটপুট কম হলে সেই জিনিসটা উৎস হিসেবে ব্যবহার করা যায় না, তরলের উৎস হিসেবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে কি উৎস হিসেবে ব্যবহার করা যাবে না। একজন ছাত্র 0.1 কেজি ভরের একটা পাথর খণ্ডকে 0.2 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি মিনিটে সে 60 বার ঘোরাতে পারে। সো চিত্রটা হচ্ছে অনেকটা এরকম, ধরো এটা হচ্ছে একটা সুতা, এই সুতার লেন্থ হচ্ছে 0.2 মিটার। এখন এই সুতার একেবারে মাথায় তুমি 0.1 কেজি ভরের একটা পাথরকে বেঁধে দিছো এবং এই পাথরটা বেঁধে তুমি তাকে একটা বৃত্তাকার পথে ঘোরানোর চেষ্টা করতেছো। ঠিক আছে, সো এটা ধরো সেই বৃত্তাকার পথটা, সেটা আমি 3D আঁকার চেষ্টা করছি, এই কারণে কমপ্লিট সার্কেল আমি দেখাইলাম না এটাকে। ধরো এই বৃত্তাকার পথে তাকে তুমি বৃত্তাকার পথে সার্কুলেট করতেছো। এখন প্রতি মিনিটে তাকে যেই 60 বার ঘুরাইতেছো এটা হচ্ছে তার কৌণিক ভেলোসিটির ইনফরমেশন। এখন সে পরবর্তীতে কি করছে, সে সুতার দৈর্ঘ্য 3 গুণ করে দিছে। সুতার দৈর্ঘ্য 3 গুণ করা মানে কি তার যেই ঘূর্ণনের যেই ব্যাসার্ধটা, সে ব্যাসার্ধটা আগে ছিল 0.2, এখন হয়ে গেছে কত 0.6 মিটার। বাট তার ভর একই আছে, যে পাথরটা বাঁধতেছে সেই পাথরটা আগেরটাই আছে, তাহলে তার ভরটা কি সেম থাকবে, বাট তার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে কেস। তাহলে গ নম্বরে তোমাকে বের করতে বলছে কি পাখাটির ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো। সো ঘূর্ণন গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি বের করার জন্য আমাদের বস্তুর কৌণিক বেগকে ইউজ করতে হয়। সো আমরা জানি ঘূর্ণন গতিশক্তির জন্য ½ I × ω², এটা নিতে হবে। তাহলে পাথরটার যে ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করবা সেটা কোন কেজের জন্য, এখানে তো দুইটা কেজ দেওয়া আছে, একটা হচ্ছে 0.1 কেজির জন্য, আরেকটা তোমার দেওয়া আছে 0.1 কেজির জন্য 0.2 মিটার লম্বা একটা কেজ, এবং আরেকটা দেওয়া আছে তোমার 0.1 কেজির জন্য 6 মিটার ব্যাসার্ধের আরেকটা কেজ। এখন দুইটা কেজের ভিতরে তোমাকে লাস্টে একটা ইনফরমেশন দিয়ে বলে দিছিল যে সুতাটা সর্বোচ্চ 2 নিউটন বল সহ্য করতে পারে, মানে সুতাটা 2 নিউটন বল সহ্য করতে পারে। এখন দুইটা কেজেই কি 2 নিউটনের বলের বেশি সে সহ্য করতে হইতেছে নাকি কম সহ্য করতে হইতেছে সেটার ক্লিয়ার কাট কোনো ইনফরমেশন কিন্তু বলা নাই, কিন্তু আমাকে প্রশ্নটা দেখে সেটা বুঝে নিতে হবে এখানে যে কোন কেজটা এখানে ঘটতেছে অ্যাকচুয়ালি। এখন প্রথম কেজের ক্ষেত্রে চিন্তা করো যে ছাত্রটা 0.2 মিটার লম্বা সুতাকে এক প্রান্তে বেঁধে সে প্রতি মিনিটে 60 বার ঘোরাতে পারে। তার মানে এখানে প্রশ্নেই বলে দিছে যে এটা একেবারে সার্টেন যে তারা ঘোরাতেই পারে, তার মানে এটা কি সাকসেসফুল হয়ে গেছে। তার মানে 0.2 মিটারের যেই সুতার যে টান বল ছিল সেটা 2 নিউটনের চেয়ে কম ছিল, বাট পরবর্তীতে সে যে 3 গুণ করার চেষ্টা করতেছে সেখানে সে চেষ্টা করতেছিল, অর্থাৎ সে চেয়েছিল এটা, এখন সে এটা পেরেছিল কিনা সেটা তো আমরা জানি না,
দ্যাট মিনস আমরা প্রথম কেজের জন্য ঘূর্ণন গতিশক্তি বের করব। তাহলে প্রথম কেজের জন্য জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে 0.5 সরি m ইন্টু আর স্কোয়ার। সো m হচ্ছে 0.1 এবং ব্যাসার্ধ হচ্ছে 0.2 হোল স্কোয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে তোমার ঘূর্ণন গতিশক্তি বের হয়ে যাবে এত জুল। ঠিক সিমিলারলি আমরা যে সমস্যাটার সম্মুখীন হইতেছিলাম গতে, যে দ্বিতীয় ক্ষেত্রে সে কি 2 নিউটন বল এর কম যেই টান বল সেটা পাইতেছে তোমার এই এই যে সুতাটা আছে সেটা যে টান বলটা ফিল করতেছে সেটা কি 2 নিউটনের চেয়ে কম নাকি বেশি দ্বিতীয় কেসে, সেটা আমাকে বের করতে হবে। সো সেটা আমরা বের করার জন্য একটা এক্সট্রা একটা ইনফরমেশন যেটা আমাদের মিস হয়ে গেছে আগে, সেই এক্সট্রা ইনফরমেশনটা আমাদের এখানে উদ্ধার করতে হবে। সেটা হচ্ছে 2 নাম্বার কেসের জন্য আমি বললাম টান বলের মান ভিন্ন হইতে পারে, বাট 2 নাম্বার যে কেসটা সেখানে তার ভেলোসিটি কত হবে। এখানে খেয়াল করো, পরবর্তীতে সে সুতার দৈর্ঘ্য 3 গুণ করে সে তাকে একইভাবে ঘোরাতে চেয়েছিল। সো এখানে একইভাবে বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে, প্রথম কেসে সে যেভাবে ঘোরাতে চাইছে প্রতি মিনিটে 60 বার করে, এখানে তোমাকে সেটা ইন্ডিকেট করতেছে যে সে পরবর্তী কেজেও প্রতি মিনিটে 60 বার করে ঘোরাতে চায়। তাহলে পরবর্তী কেজের জন্য তোমার ওমেগা কিন্তু আগেরটার সমানই হবে। তাহলে আমরা জানি একটা সুতার যে টান বল একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য সুতার যে টান বলটা সেটা ওই বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য যেই তোমার কেন্দ্রমুখী বল যেটা সেটার সমান হয়। তাহলে কেন্দ্রমুখী বলের ইকুয়েশন তো আমরা জানি m ওমেগা স্কোয়ার ইন্টু আর। সো এখানে m এর ভ্যালু 0.1, ওমেগার মান আমরা এখান থেকে বের করব এবং আর এর ভ্যালু যখন আমরা 0.2 এর 3 গুণ করে দেব তখন আমরা ভ্যালুটা ক্যালকুলেট করে দেখব যে আমাদের টানের মানটা কত আসে। আমাদের যদি সুতার টানটা 2 নিউটনের বড় আসে তাহলে কি সে সফল হতে পারবে, আর যদি সুতার যে টান বলটা সেটা যদি তার সহ্য ক্ষমতার বেশি চলে আসে তাহলে তো সুতাটা ঘুরাইতে পারবে না, তার আগে কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। কিন্তু যদি তোমার 2 নিউটনের কম আসে টানের মানটা তাহলে কি সে সফল হতে পারবে। ওকে, আচ্ছা তাহলে গ নাম্বার এবং ঘ নাম্বারের অ্যান্সারটা দেখে নাও যদি কারোর প্রয়োজন হয়। এবং ঘ নাম্বারে এফসি এর মানটা যেটা টান বলের যে মানটা সেটা আসছে 2.36 নিউটন, যেটা তার সহ্য সীমার কি বাইরে, তাহলে সে কি সফল হতে পারবে না, অর্থাৎ 0.6 মিটার ব্যাসার্ধ নিয়ে সে ওই পাথরটাকে ঘুরাইতে পারবে না। ওকে, সো এখানে একটা চিত্রের মাধ্যমে বোঝানো আছে যে এখানে একটা পৃথিবী আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে তোমার ব্যাসার্ধে একটা বস্তু রাখা আছে এ বিন্দুতে এবং বি বিন্দুতে একটা স্যাটেলাইট আছে, সি বিন্দুতে আরেকটা স্যাটেলাইটের পজিশন দেখানো আছে এবং কোনটা পৃষ্ঠ থেকে কত কিলোমিটার দূরে আছে সেই ইনফরমেশনটা আমাকে দিয়ে দিচ্ছে যে আমার বি বিন্দুটা পৃষ্ঠ থেকে 600 কিলোমিটার এবং সি বিন্দুটা পৃষ্ঠ থেকে মোট 850 কিলোমিটার। পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং কৃত্রিম উপগ্রহের অবস্থানগুলো দেওয়া আছে প্রশ্নে। তোমাকে গ নাম্বারে জিজ্ঞেস করছে যে এ বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করো। সো এ বিন্দু তো মানেই তো পৃথিবীর পৃষ্ঠ। সো পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের ইকুয়েশন আমরা জানি gm ডিভাইড বাই ক্যাপিটাল আর স্কোয়ার, সবগুলো ভ্যালুই কিন্তু এখানে প্রশ্নে দেওয়া আছে। সো এটা ইজিলি বের হয়ে যাবে, বাট এককটা একটু সাবধানে নিউটন পার কেজি আমাদের লিখে দিতে হবে। ঘ নাম্বার আমাকে বলছে কোন অবস্থানে উপগ্রহটি ভূস্থির হবে। সো ভূস্থিরতা মানে কি, আমরা জানি একটা উপগ্রহ ভূস্থির হওয়ার জন্য তার যে দোলনকাল সেটা হইতে হয় কত, 24 ঘন্টা। তাহলে দুইটা কেজের জন্য আমরা দোলনকাল বের করে দেখব যে কোন অবস্থানে উপগ্রহটা ভূস্থির হবে। তাহলে উপগ্রহটা কোন কোন অবস্থানে ছিল, একটা হচ্ছে বি পয়েন্টে। তাহলে বি পয়েন্টের জন্য দোলনকালের ইকুয়েশন হবে আমরা জানি টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম, এবং সি পয়েন্টের জন্য যে এই দোলনকালের ইকুয়েশন সেটা হবে 2 পাই রুট ওভার আর প্লাস এইচ অফ সি হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তাহলে প্রথমে হচ্ছে বি পয়েন্টের কেন্দ্র থেকে যেই উচ্চতাটা, কেন্দ্র থেকে বি পয়েন্টের যে দূরত্ব সেই পুরো ভ্যালুটার কিউব, এবং দ্বিতীয় ক্ষেত্রে হবে কেন্দ্র থেকে সি পয়েন্টের যে দূরত্ব সেটার কিউব। সো এই দুইটা করে তুমি টিবি এবং টিসি বের করতে পারবা। ওকে, সো গতে পৃষ্ঠে মহাকর্ষ প্রাবল্য বের করলাম, আগে বলছি এটা তো ইজি। বাট ঘ নাম্বারে আমাকে বি বিন্দুতে দোলনকাল বের করতে হবে, সেটা আমরা করে দেখলাম যে 5815.56 সেকেন্ড আসে, যেটা আমাদের 24 ঘন্টার যে সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টাকে সেকেন্ডে নিলে 86,400 সেকেন্ড আসে, আমরা তো সেটা জানি। সো এটা সেটার সমান হয় নাই। এবং সি বিন্দুর যে দোলনকাল সেটাও আমরা দেখতে পেলাম যে 86,400 সেকেন্ডের সমান আসে নাই। তার মানে কি সে কোনো অবস্থানেই কি সে ভূস্থির হবে, কোনো অবস্থানে কিন্তু সে ভূস্থির হবে না। একটা ইঞ্জিন 1200 কেজি ভরের একটা গাড়িকে অনুভূমিকের সাথে 1.13 ডিগ্রি কোণে ঢালু ঘর্ষণবিহীন একটা পথে 72 কিলোমিটার পার আওয়ার ধ্রুব বেগে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা ধ্রুব বেগে তাকে
5 মিটার উপরে তুলতে পারে। সো উপরে তোলা মানে 5 মিটার উপরে তোলা মানে তুমি যখন কোনো একটা বস্তুকে কতটুকু উপরে তুলছো সেই ডিস্টেন্সের ভ্যালুটা তুমি সবসময় কোত্থেকে মাপো? ভূমি থেকে তার লাস্ট পয়েন্টের যেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা। তাহলে তুমি জি এর মানকে ধরতে বলছে 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এবং এক ব্যক্তি উক্ত ইঞ্জিনের সাহায্যে 100 মিটার গভীর একটি কুয়া থেকে 5 মিনিটে 1000 কেজি পানি তোলার কাজ করতে চাইলেন। সো এখানে তার যে জিনিসটা চাওয়া সেটা হচ্ছে সে 100 মিটার গভীর একটা কুয়া থেকে 5 মিনিটে 1000 কেজি পানি সে তুলবে। তাহলে সে তুলতে চাইলে আমাকে গতে বের করতে বলছে প্রথমে। গাড়িটি তুলতে ইঞ্জিনের কৃতকাজ কত? সো প্রথমত এই চিত্রটা আমি একটু আঁকার চেষ্টা করি যে প্রথম কেজে যে ব্যক্তি কি করছে সেটার আগের যে কেজে একটা ইঞ্জিন সে 1200 কেজি একটা ভরের গাড়িকে অনুভূমিকের সাথে 1.3 ডিগ্রি কোণে 5 মিটার উচ্চতায় তুলেছে। তো এটার চিত্রটা হবে অনেকটা এরকম যে আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আঁকি, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের যে হাইট সেটা দেওয়া আছে আমার এখানে কত? 5 মিটার। এবং আমার যে অ্যাঙ্গেল সেটা এখানে দেওয়া আছে 1.13 ডিগ্রি। সো আমরা জানি এখানে যেই বল কর্তৃক কৃতকাজ তুমি বের করবা সেই বল কার জন্য বল হবে? বস্তুকে তুমি এই পজিশন থেকে এই পজিশনে এনেছো, এখন এই পজিশনের জন্য তুমি তো ঠেলেই এনেছো, বাট তুমি এখানে কি একটা সমবেগে আনছো না? সো সমবেগে আনা মানে কি? সমবেগে আমরা জানি একটা বস্তু যখন সমবেগে যায় তখন সেই সমবেগের জন্য কোনো ত্বরণ থাকে না। ত্বরণ না থাকলে কি কোনো বল থাকবে? বল কিন্তু থাকবে না। অর্থাৎ আমরা যে কাজটা করছি এখানে যে ফোর্সটা প্রয়োগ করছি সেই ফোর্সের কারণে কিন্তু এখানে কোনো ওয়ার্ক ডান হবে না, কোনো কৃতকাজ পাবো না। তাহলে এখানে কি কোনো ফোর্স নাই? ফোর্স না থাকলে তো কৃতকাজ শূন্য। বাট এখানে তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই বস্তুটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে নিতে কৃতকাজ শূন্য হবে না। তাহলে সেই কৃতকাজটা কোন ফোর্সের কারণে বের হবে? আমরা জানি এখানে আরেকটা ফোর্স কাজ করতেছে, সেই ফোর্সটা হচ্ছে বস্তুটার ওজন। সো বস্তুর ওজন W=mg, এটা কিন্তু প্রতিনিয়ত তাকে নিচের ডিরেকশনে কাজ করতেছে। এবং সেই মহাকর্ষ বল দ্বারা যখন তুমি কৃতকাজ বের করবা সেটার জন্য ইকুয়েশন হবে mg/h, অর্থাৎ বল ইন্টু সরণ ইন্টু বল এবং সরণের মধ্যকার কোণ। সো বল সরণের মধ্যকার কোণ কত? সরণের ডিরেকশন হচ্ছে আদি থেকে শেষ বিন্দু। সো সরণ হচ্ছে উপরের দিকে এবং বল হচ্ছে তোমার উপর থেকে নিচের দিকে। তাহলে মধ্যকার কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে হবে -mgh, এটা হচ্ছে তোমার কৃতকাজের মান। তাহলে -1200 কেজি ইন্টু 9.8 ইন্টু উচ্চতা কত? 5। সো এত জুল পরিমাণ আমাকে গাড়িটার ইঞ্জিনটাকে কৃতকাজ করতে হবে তোমার 5 মিটার উচ্চতায় তুলতে। বুঝতে পারছো? আচ্ছা, ঘ নম্বরে বলছে কি ওই ব্যক্তি পানি তুলতে সক্ষম হয়েছিল কি না সেটা আমাকে বের করতে হবে। সো প্রথমত পানি তোলার যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল না সেই ইনফরমেশনে কিন্তু 100 মিটার গভীরে একটা কুয়া থেকে 5 মিনিটে 1000 কেজি পানি তোলার কাজে ইঞ্জিনটা ব্যবহার করতে চাইছে। তাহলে এই যে কাজটা করতে আমাদের যে পরিমাণ ক্ষমতা ব্যয় করা লাগবে সেই ব্যয়কৃত ক্ষমতাটা আমাদের কত সেটাই যদি আমরা প্রথমে বের করি যে 100 মিটার গভীর থেকে 5 মিনিটে 1000 কেজি পানি তোলার জন্য আমাদের যে ক্ষমতার মান সেটা হবে m ইন্টু জি 9.8 এইচ, এখানে কত? 100 মিটার। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এখানে যে গভীরতা 100 মিটার আছে সেই 100 মিটারটা কিন্তু আমাদের গড় সরণ নিতে হবে না এটার। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা কুয়ার কথা বলা আছে, যেই কুয়ার পানির লেভেল তোমার এখানে কখনোই চেঞ্জ হইতেছে না, অর্থাৎ ক্রমশ কিন্তু কুয়ার পানিটা খালি হয়ে যাইতেছে এমন কিন্তু হবে না। বোঝা গেছে? এই কারণে আমাদের সবসময় উপর থেকে একটা নির্দিষ্ট হাইট পর্যন্তই কিন্তু একটা বালতি ফেলতে হবে নিচে সেই পানিটাকে তোলার জন্য। তাহলে সবসময় যেহেতু সরণ সেম তাহলে তো এখানে গড় সরণ নেওয়ার কোনো প্রশ্নই নাই। কিন্তু যদি আমাদের এমন হইতো যে প্রতিনিয়ত আমাদের কুয়াটা খালি হয়ে যেতেছে তাহলে প্রতিনিয়ত কিন্তু আমাদের রশিটা ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে ফেলা লাগবে, এক এক সময় এক এক ডিস্টেন্সে ফেলা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু গড় সরণ নেই আমরা। তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এতটুকুই নিলেই কিন্তু হবে। তাহলে 5 × 60 আমরা সময়টাকে সেকেন্ডে নিয়ে গেলাম। ফলে এখানে আমরা বের করতে পারবো যে ওই পানিটা তোলার জন্য কি অ্যামাউন্টের বা কি ক্ষমতার ইঞ্জিন আমাকে ব্যবহার করতে হবে। তাহলে যেই অ্যামাউন্টের ইঞ্জিন আমাকে ব্যবহার করতে হবে সেই অ্যামাউন্টের ইঞ্জিনকে আমি ব্যবহার করছি কিনা সেটা আমরা কিভাবে বের করব? আমাদের যেই ইঞ্জিনটার কথা প্রশ্নে বলা আছে সেই ইঞ্জিনের ক্ষমতাটা বের করে। তাহলে আমাদের যে ইঞ্জিনটা প্রশ্নে উল্লেখ করা আছে সেই ইঞ্জিনের ক্ষমতা বের করে দেখব যে আমাদের প্রয়োজনীয় যে ক্ষমতা সেটার চেয়ে সেটার মান বেশি হয় নাকি কম হয়। যদি বেশি হয় তাহলে অবশ্যই 5 মিনিটে তুমি পানিটা তুলতে পারবা, কারণ তোমার প্রয়োজনীয় ক্ষমতা থেকে তো বেশি ক্ষমতার তুমি কোন একটা ইঞ্জিন ব্যবহার করছো, তাহলে সেটা কি অবশ্যই পারবে। কিন্তু তোমার যদি এটার যে ক্ষমতার মান সেটা যদি কম হয় তাহলে কিন্তু সেখানে পারবা না।
তাহলে প্রথমত আমাদের ইঞ্জিনের ক্ষমতা বের করতে হবে। সো ইঞ্জিনের যখন ক্ষমতা আমরা বের করব, সো আমরা তো জানি ক্ষমতার জন্য P = W/T, অর্থাৎ কৃতকাজ এবং সময়ের মান দরকার। সো আমাদের ইঞ্জিন দ্বারা যে কৃতকাজ সেটার ভ্যালু কিন্তু আমরা গতে বের করছি। সো কৃতকাজের পরম মানটা আমরা এখানে লিখব 1200 × 9.8 × 5। সো এই ক্ষমতাকে সময় দিয়ে ভাগ দিতে হবে। সো এখন আসে আমাদের মেইন প্রবলেমে, যে আমরা এখান থেকে সময় কিভাবে বের করব, যে এই অবস্থান থেকে বস্তুটাকে এই অবস্থানে নিতে যে দূরত্বটা কভার করলাম আমরা, এই দূরত্বে কি পরিমাণ সময় লাগবে সেটা বের করার প্রসেসটা হচ্ছে, খেয়াল করো প্রশ্নে একটা ইনফরমেশন দিছে আমাকে, আমি বস্তুটাকে ধ্রুব ভেগে উপরে তুলছি। ধ্রুব ভেগটা কত? 72 কিলোমিটার/আওয়ার। এটাকে তুমি যখন মিটার/সেকেন্ডে নেবা সেটা হবে 20 মিটার/সেকেন্ড সমবেগ। তার মানে তুমি 1 সেকেন্ড যদি এই বস্তুটাকে ঠেলো সেটা 20 মিটার যাবে। ওকে, ঠিক তাহলে আমরা বস্তুটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে যে ঠেলে নিছি, তাহলে তাকে তুমি কত মিটার দূরত্ব ট্রাভেল করছো, অর্থাৎ এই যে পথ আছে সেই পথ বরাবর যে দূরত্বটা সেটা আমাদের বের করতে হবে। প্রথমত সেটা কিভাবে বের করব, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে এবং মধ্যকার কোণ আছে। সো আমরা এই x এর মানটা আমরা চাইলে এখানে sin থিটা দিয়ে বের করতে পারি। sin 1.13 ডিগ্রি, এটা যদি লিখতে চাও উপরে হবে 5 এবং নিচে হবে x, তাহলে x এর মান হবে 5/sin 1.13 ডিগ্রি। তাহলে এই যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা কত সেটা যদি আমরা প্রথমে বের করি। সো একটু খেয়াল করো, প্রথমে আমরা x এর মান এখানে বের করলাম 5/sin 1.13 ডিগ্রি, সেটা করে দেখলাম আমার ভ্যালুটা আসলো 253.53 মিটার। তাহলে বস্তুটাকে এই অবস্থান থেকে এই অবস্থানে নিতে তোমার সরণ যেটা কভার করা লাগতেছে সেটা হচ্ছে 253.53 মিটার এই তল বরাবর। তাহলে এই তল বরাবর প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি তোমার 20 মিটার যাইতে, তল বরাবর প্রতি 20 মিটার যাইতে আমার সময় লাগে 1 সেকেন্ড। যেহেতু এটা সমবেগ, তাহলে প্রতি 20 মিটারে আমাদের 1 সেকেন্ড 1 সেকেন্ড করে বাড়বে। তাহলে আমাদের যদি 20 মিটারে যদি 1 সেকেন্ড লাগে, অর্থাৎ 20 মিটার যেতে যদি সময় লাগে 1 সেকেন্ড, তাহলে 253.53 সেকেন্ড যাইতে আমাদের কত সময় লাগবে সেটা আমরা ঐকিক নিয়মে বের করলাম 12.67 সেকেন্ড। সো সেই কৃতকাজটাকে আমরা এই সময় দিয়ে ভাগ দিয়েই আমরা যে ইঞ্জিনটা ব্যবহার করব পানিটা তোলার জন্য, সেই ইঞ্জিনের ক্ষমতাটা বের করতে পারবো 4338.36 ওয়াট। তাহলে সেই দ্বিতীয় ক্ষেত্রে পানি তুলতে প্রয়োজনীয় ইঞ্জিনের ক্ষমতা সেটা আমরা বের করছিলাম যে 3266.67 ওয়াট। তাহলে বুঝতে পারতেছি আমরা যে ইঞ্জিনটা ব্যবহার করতেছি সেটা প্রয়োজনের মানের চেয়েও বেশি। তাহলে আমাদের যে টার্গেট সেটা তো অবশ্যই ফুলফিল আপ হবে, যে প্রয়োজনীয় ক্ষমতার চেয়ে ইঞ্জিনের ক্ষমতা যেহেতু বেশি ব্যবহার করছি, তাহলে আমি পানিটাকে 5 মিনিটে তুলতে অবশ্যই সক্ষম হব। আচ্ছা, দুইটা তার দেওয়া আছে, পি তার এবং কিউ তার দুইটাতে। উপরোক্ত ব্যবস্থায় ওজন ঝুলিয়ে উভয়ের তারের দৈর্ঘ্য তুমি প্রসারণ করলা 3.1 × 10⁻³ মিটার এবং 4.8 × 10⁻³ মিটার। এখন তোমাকে পি তারের যে ইয়াং এর গুণাঙ্ক দেওয়া আছে সেটা দেওয়া আছে 2 × 10⁻11 মিটার। এখন গতে তুমি তারটি প্রসারিত করতে তোমার কি অ্যামাউন্টের কৃতকাজ করতে হবে। এই তারের ভিতরে যে 98 নিউটন বলটা প্রয়োগ করছো একটা তারে, যখন তুমি 98 নিউটন বল প্রয়োগ করবা, এটা হচ্ছে তোমার সেই তারের যে ফোর্সের মান, সেটা সেই ফোর্সের কারণে তোমার যেই দৈর্ঘ্যটা প্রসারণ হবে সেটাকে আমরা স্মল এল দিয়ে প্রকাশ করি এবং ফোর্সটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করলাম। এবং তার যে আদি দৈর্ঘ্য, তুমি বল প্রয়োগ করার পূর্বে তার দৈর্ঘ্যটা যত ছিল সেটা হচ্ছে তার আদি দৈর্ঘ্য, সেটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করি। তাহলে একটা বল যখন আমরা একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভিতরে আমরা প্রয়োগ করব, যেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 0.5 মিলিমিটার, অ্যাকচুয়ালি ব্যাস দেওয়া আছে, সেটা থেকে ব্যাসার্ধতে কনভার্ট করা যাবে আমরা। সো সেই ব্যাসার্ধের জন্য যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে সেটার ভিতরে প্রসারণে যে কৃতকাজ সেটার ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন। সো এগুলো সবগুলোর ইকুয়েশন তো আমরা জানি। পীড়নকে আমরা বের করি F/A, বিকৃতিকে আমরা বের করি স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, সেটা দিয়ে। সো এখানে যে ক্যাপিটাল এটা সেটা হচ্ছে তোমার এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে এটা। আচ্ছা, এখন বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল এবং আয়তন হচ্ছে এই তারটা যেহেতু দেখতে একটা সিলিন্ডার শেপের মধ্যে, একটু দেখো হচ্ছে তারটা, এটার একটা সার্কুলার একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে এবং এটার একটা হাইট আছে, তাহলে এটা কি একটা সিলিন্ডার না? তো সিলিন্ডারের আয়তন কিভাবে বের করি আমরা? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখানে উচ্চতা হিসেবে সিলিন্ডারের এই যে 5 মিটার দৈর্ঘ্য সেটা তুমি ব্যবহার করবা। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইনটু তার যে আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, সেটা যদি বসাও দেখো কাটাকাটি চলে যায়, আমাদের লাস্টে ফাইনালাইজ যেই ইকুয়েশন আসে সেটা হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু
স্মল এল। তাহলে এই দুইটা ভ্যালু তো আমরা জানি প্রশ্নে দেওয়া আছে, তাহলে সেগুলো এখানে বসাইলেই তোমার এখানে কি বের হয়ে যাবে, পি এর মানটা বের হয়ে যাবে। সরি, পি তারের প্রসারণ করতে যে পরিমাণ কৃত কাজ, সেই কাজের মানটা বের করে ফেলতে পারবা। ওকে, ঘতে বের করতে বলছে উদ্দীপক অনুসারে বিল্ডিং তৈরি করার জন্য কোন তারটা বেশি উপযোগী হবে সেটা হিসাব করতে হবে। সো একটা বিল্ডিং তৈরি করার জন্য যে তারটা আমরা ইউজ করব, সেই তারের অ্যাকচুয়াল কাজটা কি, বিল্ডিং এর কোন জায়গার ভিতরে আমরা তারটা ইউজ করি সেটা সম্পর্কে তো আমাদের কিছু ধারণা থাকা লাগবে। সো অ্যাকচুয়ালি যখন তো আমরা একটা বিল্ডিং তৈরি করি, সেই বিল্ডিং এর বিভিন্ন হ্যাঙ্গিং পার্ট থাকে, কিছু ঝুলানো পার্ট থাকে, অথবা একটা অংশের সাথে আরেকটা অংশ জোড়া লাগানো থাকে যাতে তারা না নড়ে। সো বড় বিল্ডিংগুলো যখন খুবই বড় হয়, তো সেই বিল্ডিংগুলোতে বাতাসের যে ধাক্কা সেটা কিন্তু খুব ভালো পরিমাণে কিন্তু ফিল হয়। ঠিক আছে, বিল্ডিং যত বেশি হবে, বায়ুর যে বাধাটা সেটা তার ভিতরে তত বেশি ফিল হবে। তাহলে খুবই সহজে বায়ুর যে বাধার জন্য যে ফোর্সটা বায়ু অ্যাপ্লাই করবে বিল্ডিংয়ে, সেই বাধার জন্য যদি কোনো একটা তার সে যদি সহজেই ধরো প্রসারণ হয়ে গেল, তাহলে কি তোমার যে স্ট্রাকচারটা সেটা কি ডিফর্ম হয়ে গেল না? তাহলে কি বিল্ডিংটা কি পড়ে যাবে? তাহলে সেই জিনিসটা আমরা কি দিয়ে বের করব? ইয়াং এর গুণাঙ্ক দিয়ে। যে কোন একটা তার কতটুকু নমনীয় সেটা আমরা বের করি কি ইয়াং এর গুণাঙ্ক দিয়ে। সো ইয়াং এর গুণাঙ্ক হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। সো কিউ তারের জন্য এখানে সবগুলো ভ্যালু দেওয়া আছে। এফ এর মান 98, ক্যাপিটাল এল 5, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিউ তারের জন্য দেখো সেম ব্যাস, যেহেতু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম হবে পি এর মতোই, ইনটু এই তারটাকে তুমি প্রসারণ করার ফলে তোমার এখানে কতটুকু প্রসারণ হয়েছে। এই তারের ভিতরে 98 নিউটন বল প্রয়োগ করার ফলে তোমার এখানে প্রসারণ হয়েছে 4.8 ইন্টু 10⁻³ মিটার। তাহলে এটা যদি এখানে ইনপুট দাও, তাহলে কিন্তু ইয়াং এর গুণাঙ্ক বের হয়ে যাবে না? ঠিক আছে, সো এখন আমরা দেখবো যে দুইটার মান কত আসতেছে। সো যদি খেয়াল করো, ইয়াং এর গুণাঙ্ক পি এরটা তো দেওয়াই ছিল, কিউটা যখন আমরা বের করলাম সেটা দেখলাম যে পি এর যে ইয়াং এর গুণাঙ্ক, পি তারের ইয়াং এর গুণাঙ্কটা বেশি তোমার কিউ তারের তুলনায়। তাহলে সে পি তার দিয়ে তুমি বিল্ডিং তৈরি করলে সেটা কি বেশি স্থায়ী কাঠামো হবে না? তাহলে অ্যান্সার কি হবে? পি তারটা আমরা ব্যবহার করব। আর গতে এখানে কৃতকাজ বের করতে বলছিল। আচ্ছা, একটা গতিশীল 0.2 কেজি ভরের একটা বস্তু কণার কোনো এক সময়ে সরণ দেওয়া আছে তোমার ভেক্টর ফর্মে আর ইজ ইকুয়ালস টু আই 3 cos থ্রি জে সাইন থ্রি। সো আই জে কে ফর্মেটে দেওয়া আছে, বাট বলা আছে বস্তুটা সরল ছন্দিত স্পন্দনে দুলছে, যেটার বল ধ্রুবক তোমাকে দেওয়া আছে 1.8 নিউটন পার মিটার ইনভার্স। সো এখানে একটা সরল ছন্দিত স্পন্দনে দোলনরত কোন একটা বস্তুর ইনফরমেশন যেহেতু দেওয়া আছে, আমাকে গতে সেই রিলেটেড কোয়েশ্চেন করছে যে সেই স্পন্দনশীল বস্তুটার কম্পাঙ্ক নির্ণয় করো। সো কম্পাঙ্ক বলতে এখানে কোন ধরনের কম্পাঙ্কের কথা বলছে? অবভিয়াসলি এখানে রৈখিক কম্পাঙ্কের কথা বলা আছে। বা আচ্ছা, সেটা বের করার জন্য আমরা দেখো প্রশ্নে এই যে যেই বস্তুটার এখানে সরলচলিত গতি হইতেছে, সেই বস্তুটার বল ধ্রুবক এবং সেটার ভর দেওয়া আছে। এখন আমরা তো জানি বল ধ্রুবক এবং ভরের সাথে আমাদের কৌণিক কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা মনে রাখতে পারি, কে ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু স্মল এম, যেখানে ওমেগাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ কে বাই এম। সো যে যেভাবে চাও সেভাবে মনে রাখতে পারো ওমেগার ভ্যালুটা। সো কে এবং এম এই দুইটার মান তো দেওয়া আছে, সেখান থেকে তুমি রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে কৌণিক কম্পাঙ্ক বের করতে পারলা। বাট প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছে কি কম্পাঙ্ক, দ্যাট ইজ রৈখিক কম্পাঙ্ক স্মল এফ এর মান বের করতে। সো আমরা জানি কৌণিক কম্পাঙ্কের সাথে রৈখিক কম্পাঙ্কের সম্পর্ক কি, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ। তো এখান থেকে এফ এর মান বের করে ফেলতে পারবা ইজিলি। ওকে, সো ঘ নম্বরে বলছে কি উদ্দীপকে উল্লিখিত সরণে যখন সরণটা যে ইকুয়েশন ছিল কি এটা, তখন বস্তুটার গতিশক্তি এবং বিভব শক্তির যে মানটা হবে সেটা সমান হবে কি না। সো এই পজিশনে কিন্তু আমাদের গতিশক্তি বিভব শক্তি দুইটাই ক্যালকুলেট করতে হবে এবং দুইটাই কিন্তু একই পজিশনে হবে। তাহলে এই যে পজিশন আমরা বলতেছি, এই পজিশনটা অ্যাকচুয়ালি কি? তাহলে সেটার জন্য আমরা একটু সরল ছন্দিত গতি সিম্পল হারমোনিক মোশনের একটা ছোট্ট একটা কনসেপ্ট নিয়ে একটু পড়াশোনা করি। এই যে বিন্দুটা, এটাকে আমরা কি বলি? এই বিন্দুটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের সাম্যাবস্থান। এখন সাম্যাবস্থান থেকে কোনো একটা দিকে সর্বোচ্চ যতটুকু দূরত্বে আমরা যাই, সেই দূরত্বটাকে আমরা বলি বিস্তার। এবং ঠিক একই দিকে তুমি বাম দিকেও এই কাজটা করতে পারো, বিস্তার লিখতে পারো। এখন সাম্যাবস্থান থেকে তুমি যখন অপর বিস্তারে যায়া পুনরায় আবার বিন্দুতে যখন ফিরে আসবা, তখন তোমার একটা পূর্ণ দোলন সৃষ্টি হবে। তাহলে এই পূর্ণ দোলন সৃষ্টি হওয়ার পথে তুমি কিন্তু ভিন্ন ভিন্ন পজিশনে থাকতেছো। সো সাম্যাবস্থান থেকে তুমি ভিন্ন ভিন্ন পজিশনে যেহেতু যাইতেছো, ধরো যে কোনো একটা র্যান্ডম পজিশন, র্যান্ডম সময় টি ইজ ইকুয়ালস টু টি, এটা ধরো যে কোনো মুহূর্ত হতে পারে, 1 সেকেন্ড 2 সেকেন্ড হতে পারে। সেই সেকেন্ডে বস্তুটা যে অবস্থানে ছিল
প্রশ্নে তোমাকে সেই অবস্থানের ভেক্টরিক্যাল ফর্মে আর এর মান দেওয়া আছে কত, i cos 3t প্লাস j sin 3t। তাহলে কোন একটা বস্তুর গতিশক্তি বিভব শক্তি একটা নির্দিষ্ট পজিশনে বের করার জন্য আমরা যদি প্রথমে গতিশক্তিটা বিভব শক্তিটা বের করার চেষ্টা করি, বিভব শক্তির ইকুয়েশন কি, বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এক্স স্কোয়ার এই ইকুয়েশনে কে এর মান তো আমরা জানি, আমাদের শুধু কি দরকার, এক্স এর মান দরকার। সো এক্স মানে কি, সাম্যাবস্থান থেকে বস্তু কতটুকু সরণ হয়েছে। সো বস্তু সাম্যাবস্থান থেকে কতটুকু সরণ হয়েছে সেটার মান বের করতে চাইলে সেই সরণ ভেক্টরের মানটাই তোমার লিখতে হবে। সো ভেক্টরের আই জে কে ফরম্যাটে থাকলে তার মান কিভাবে বের করি আমরা, রুট ওভার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ারের যোগফল। এটা করলে বুঝতে পারতেছো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মান কত হবে, 1 হবে। তাহলে এখানে এক্স এর মান যখন 1 ইনপুট দিবা এবং কে এর মান তো জানি আমরা 1.8 নিউটন পার মিটার, তাহলে হাফ ইন্টু 1.8 নিউটন পার মিটার ইন্টু এক্স এর মান কত পাইলাম 1। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখবা 0.9 জুল আসে। ওকে, সো বিভব শক্তি বের করা শেষ হয়েছে। এখন আমরা গতিশক্তি যদি বের করতে চাই তাহলে সেই গতিশক্তির ইকুয়েশন কি হবে। তো বিভব শক্তির ইকুয়েশন যদি হাফ কে এক্স স্কোয়ার হয়, স্বভাবত তোমাদের মাথায় আসতেছে এটা যে গতিশক্তির ইকুয়েশন কি হবে, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, এই ইকুয়েশনে তুমি কি বিস্তারের মান কি জানো, বিস্তারের মান তো জানো না, তাহলে কি এই ইকুয়েশন ইউজ করা যাবে, যাবে না। তো বিস্তারের মান জানি না, তাহলে আমরা কোন সূত্রতে যাব এখন, হাফ এম বি স্কোয়ার, যে কোনো গতিশক্তি নির্ণয় করার একেবারে বেসিক ইকুয়েশন, জেনারেল ইকুয়েশনে। তাহলে আমাদের ভরের সাথে বস্তুর বেগ দরকার। বেগ কিভাবে বের করি আমরা, সরণ থেকে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করলেই আমাদের বেগ বের হয়ে যায়। সো সময় সাপেক্ষে যদি এই সরণের অন্তরীকরণটা আমরা করি তাহলে কিন্তু আমরা বেগ পেয়ে যাব। সেই বেগটা ওই আর বিন্দুর জন্যই, অর্থাৎ আর পজিশনের যেই তার বেগের মান সেটাই আমরা সেখানে বের করার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে যদি 3 cos t অন্তরীকরণ করো তাহলে সেখানে হবে মাইনাস সাইন 3t, এবং 3t আবার অন্তরীকরণ করলে আরেকটা 3 সামনে আসবে, প্লাস সাইন 3t অন্তরীকরণ করলে হবে 3 cos t, এবং 3t আবারও অন্তরীকরণ করলে cos 3t, এবং একটা 3 সামনে আসবে ইনটু j ক্যাপ। তাহলে এটা হচ্ছে তোমার ওই র্যান্ডম পজিশনে ভেলোসিটির মান, সরি ভেলোসিটির ভেক্টর। বাট দরকার কি আমাদের ভেক্টর না, আমাদের তো মান দরকার। তাহলে মান কিভাবে বের করব, একটু আগে যেভাবে দূরত্বের জন্য বের করছি, তোমার ব্যাগের জন্য একইভাবে মান বের করতে হবে। আই এর সহগ জে এর সহগের স্কোয়ার করে যোগ করবা। যোগ করলে দেখো এখানে 9 যদি কমন নাও তাহলে এখানে ভেলোসিটির যে মান সেটা হবে আমাদের 3 মিটার পার সেকেন্ড। তাহলে এই ভেলোসিটির মান বের হয়ে গেলে আমরা এই ইকুয়েশনে বসাইতে পারি হাফ ইন্টু ভর হচ্ছে 0.2 কেজি এবং ব্যাগ হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এইটা এখন ক্যালকুলেট করব, এটা দিয়ে তুমি দুইটার মান কম্পেয়ার করবা। এখানে গতে ফ্রিকোয়েন্সি বের করলাম এবং ঘতে আমি প্রথমত আমাদের যে সরণের মানটা, সরণের মান বের করে বিভব শক্তি বের করলাম, এবং ব্যাগের মান বের করে গতিশক্তি বের করে দেখলাম যে আমাদের বিভব শক্তি এবং গতিশক্তির মান সেম আসে। 600 কেজি ভরের একটা চাকার ব্যাস দেওয়া আছে 1.2 মিটার, এবং চাকাটা বলা আছে তোমাকে 15 সেকেন্ডে এটা 50 বার ঘূর্ণন সম্পন্ন করতে পারে। এখন গাড়িটার যেই ভরবেগ, অর্থাৎ গাড়িটা যে ভরবেগ নিয়ে আসতেছে সেই ভরবেগ দেওয়া আছে 3600 কেজি মিটার পার সেকেন্ড। সো রাস্তার কিছু মাপজোপ দেওয়া আছে তোমাকে, যেমন রাস্তার যে বাঁকের ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 140 মিটার, রাস্তার যেই আমাদের প্রশস্ততা সেটা দেওয়া আছে 5 মিটার, এবং রাস্তার এক পাশ থেকে আরেক পাশ, এই পাশ থেকে রাস্তার আরেকটা পাশ কতটুকু উঁচু সেই উচ্চতার ভ্যালুটা দেওয়া আছে তোমার 0.2 মিটার। তোমাকে গ নম্বরে বের করছে চাকাটার প্রান্তিক বেগ নির্ণয় করো, সরি চাকার প্রান্তের রৈখিক বেগ নির্ণয় করো। সো রৈখিক বেগ নির্ণয় করার জন্য আমরা জানি এখানে ইনফরমেশনে বস্তুটার চাকাটার যে ইনফরমেশন তোমাকে প্রশ্নে দেওয়া আছে সেখানে বস্তুটার কৌণিক বেগ সম্পর্কে ধারণা দেওয়া আছে, কারণ সে 15 সেকেন্ডে 50 বার ঘূর্ণন সম্পন্ন করে। তাহলে সে ঘূর্ণনের জন্য যে 50 বার ঘুরতেছে সেখানে তো সে কৌণিক সরণ অতিক্রম করবে, তাহলে সে কৌণিক সরণের জন্য তার একটা কি কৌণিক বেগ পাবে না। তাহলে কৌণিক বেগের মান কত হবে, 2 পাই ইন্টু ক্যাপিটাল এন ডিভাইড বাই টি। ক্যাপিটাল এন কত, এখানে 50 বার যেহেতু ঘুরছে 50 হবে উপরে এবং 15 হবে নিচে। সো এই ওমেগা আমাদের দরকার কি ভি। সো রৈখিক বেগের সাথে কৌণিক বেগ কি সম্পর্ক, সো চাকাটা যেই বৃত্তাকার পথে ঘুরতেছে সেই চাকার যে ব্যাসার্ধটা সেটা দেওয়া আছে প্রশ্নে, ব্যাস দেওয়া আছে 1.2 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 0.6 মিটার। তাহলে 0.6 মিটারের চাকা
এই কৌণিক বেগ অতিক্রম করার জন্য ভি এর মান হবে ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগার মানের সাথে তুমি যখন তার ব্যাসার্ধের মান গুণ করবা তখনই কিন্তু তার রৈখিক বেগ বের হয়ে যাবে। ওকে, সো এত মিটার পার সেকেন্ড। ঘ নম্বরে বলছে যে গাড়িটি নিরাপদে বাঁকটি অতিক্রম করতে পারবে কি না। সো নিরাপদে অতিক্রম করার জন্য রাস্তার ব্যাংকিং কোণ প্রথমে আমাদের বের করা লাগে, কারণ এখানে রাস্তার ব্যাংকিং কোণের মান থিটা দেওয়া আছে, বাট থিটার ভ্যালুটা আমরা জানি না। সো থিটার যে অ্যাকচুয়াল ভ্যালুটা, যে যে ব্যাংকিং কোণটা কখনোই চেঞ্জ হবে না। যখন একটা রাস্তা তুমি তৈরি করো, সেই রাস্তা তৈরি করার সাথে সাথে ব্যাংকিং কোণ ফিক্সড হয়ে যায়। তাহলে সেই ফিক্সড ব্যাংকিং কোণটা যদি আমরা বের করতে চাই, তাহলে রাস্তার এই দুইটা মেজারমেন্ট আমাকে নিতে হবে। তাহলে এখানে আমরা যদি থিটা অ্যাকচুয়াল বের করতে চাই, সেটা হবে সাইন ইনভার্স 0.2 ডিভাইড বাই 5। সো এটা ক্যালকুলেট করলে আমাদের এখানে ব্যাংকিং কোণের মান বের হয়ে যাবে এত ডিগ্রি। ওকে, এখন এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমি এই রাস্তা দিয়ে এই ব্যাংকিং কোণে যদি এই গাড়িতে এই রাস্তার ভিতরে যদি চালাইতে চাই, যেটার ব্যাংকিং কোণ এত, তাহলে সেই থিটা অ্যাকচুয়াল বের করে আমি এই রাস্তার ভিতরে হাইয়েস্ট কি পরিমাণ ভেলোসিটি নিয়ে চালাতে পারবো সেই ভেলোসিটিটা আমরা বের করি tan theta is equals to v square by rg এই ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনে যে ভিটা সেটা হচ্ছে v max, যেই ভেলোসিটিটাতে আমরা হাইয়েস্ট এই রাস্তার ভিতরে গাড়িটা চালাতে পারবো। এটার কমে চালাতে পারবো, কিন্তু এটার বেশি চালাইলে আমাদের ভেলোসিটিকে সাপোর্ট করতে পারবে না এই রাস্তার ব্যাংকিং কোণ। তাহলে সেই ভি ম্যাক্সের ভ্যালু আমরা এখান থেকে বের করে নিব প্রথমত। সেটা বের করার পরে আমাদের দরকার আমি যে গাড়িটা দিয়ে এখানে রাস্তায় চালাইতেছি আমি অ্যাকচুয়ালি কি ভেলোসিটি দিয়ে চালাইতেছি। সেটার জন্য আমাদের এখানে আমার নিজের ভেলোসিটি দেওয়া নাই, বাট আমার গাড়িটার ভরবেগ দেওয়া আছে। খেয়াল করো, 3600 কেজি পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে তোমার ভরবেগ। তো সেটাকে তো যদি ভর দিয়ে ভাগ দাও তাহলে কি বেগ বের হয়ে যাবে। সো প্রথমত এখানে খেয়াল করো, অ্যাকচুয়াল থিটাটা বের করলাম, আমরা অ্যাকচুয়াল ব্যাংকিং কোণ এত বের হইলো, সেই ব্যাংকিং কোণ হিসেবে ভি ম্যাক্স বের করে দেখলাম 7.411 মিটার পার সেকেন্ড আসে। এখন ব্যক্তির বেগ যখন হিসাব করে দেখবা, সেটা দেখবা 6 মিটার পার সেকেন্ড আসবে, যেটা তোমার ম্যাক্সিমাম লিমিট থেকে কি কম না। তাহলে ম্যাক্সিমাম লিমিটের কম থাকা মানে কি তুমি এখানে কি সেফ থাকবা। এবং গতে চাকার ব্যাসার্ধ বের করে রৈখিক বেগ বের করার জন্য ওমেগা ইন্টু আর এটা করতে হবে। ওকে, নিচের চিত্রে এ এবং বি দুইটা সিলিন্ডারের মধ্যে একটির মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে এবং অন্যটাতে একটা অজানা গ্যাস আছে। সো কি গ্যাস তুমি জানো না, ধরে নাও তুমি এটা এখানে এক্স একটা গ্যাস আছে, ঠিক আছে। এখন দুইটা গ্যাসের তোমার প্রেসার, সিআরএমএস, ভলিউম এবং মূল সংখ্যা দুইটা গ্যাসের জন্য সেম অ্যামাউন্টে কিন্তু দেওয়া আছে। এই ভ্যালুগুলো যদি দেওয়া থাকে তাহলে গতে তোমাকে বের করতে বলছে এই সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা কত। সো এই সিলিন্ডারের যেই ভ্যালুগুলো দেওয়া আছে, প্রেসার, ভলিউম এবং মূল সংখ্যা, এই তিনটা ভ্যালু দেওয়া থাকলে আমরা কি টেম্পারেচার বের করতে পারবো না। আইডিয়াল গ্যাস ইকুয়েশন যদি আমরা ইউজ করি পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, সেখান থেকে টেম্পারেচার ইজ ইকুয়ালস টু পিভি বাই এনআর। এখানে এই গ্যাসের জন্য পিভি এনআর এই সবগুলো ভ্যালু আমাদের জানা আছে। সো সবগুলো ভ্যালু এখানে বসাইলে কি এর যেই টেম্পারেচারটা সেটা বের হবে। এখন একটাই সতর্কতা যে এখানে তোমার যে কিলো প্যাসকেলের যে প্রেসারের মানটা আছে সেটাকে তুমি এসআই ইউনিটে নিয়ে যাবা, এবং বাকিগুলো এসআই ইউনিটেই আছে। সো ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। সো এখানে বাকি সবগুলো ভ্যালু ইনপুট দিলে তোমার এ যেই সিলিন্ডার, সেই সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা বের হবে। ওকে, সো এখন ঘ নম্বরে দেখো কি চাইছে, উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল কি না। সো দুইটা সিলিন্ডারে যে আমাদের এখানে বলছে যে দুইটা ভিন্ন ভিন্ন গ্যাস রাখছে, একটাতে রাখছে নাইট্রোজেন গ্যাস এবং আরেকটাতে আমি রাখলাম কি অজানা একটা গ্যাস। সেই গ্যাসটা কি সেটা আমরা জানি না। তাহলে কি বের করলে আমরা বুঝতে পারবো যে কোন পাত্রে কি গ্যাস আছে? এটাকে কেউ আইডিয়া করতে পারবা? হ্যাঁ, দুইটা গ্যাসের যখন তুমি নাম জানো তখন কিন্তু সেই গ্যাসের যে আণবিক ভর সেটা ফিক্সড হয়ে যায়। দুইটা পাত্রে তুমি যে গ্যাসগুলো রাখছো সেগুলোর যদি আণবিক ভরটা জানতা যে কোনটার আণবিক ভর কত, তাহলে যেটার আণবিক ভর 28 হইতো সেটা কিন্তু তোমার নাইট্রোজেন গ্যাস হইতো, বুঝতে পারতো সেটা। তার মানে দুইটার আমাদের আরএমএস ভ্যালু থেকে আমাদের যে আণবিক ভরটা সেটা বের করতে হবে। কারণ হচ্ছে একমাত্র আরএমএস ব্যাগই আছে যেটার সাথে আমাদের এখানে আমার যে আণবিক ভর সেটার ডিরেক্ট সম্পর্ক আছে এখানে। তো সেটা যদি আমরা এখন করি তাহলে সিআরএমএস ইজ ইকুয়ালস টু আমরা ইকুয়েশন জানি √3RT/m। এখান থেকে তুমি যদি m এর মান বের করতে চাও উভয় পাশে স্কয়ার করো, তাহলে উপরে হবে 3RT এবং নিচে হবে কত সিআরএমএস এর স্কয়ার। তাহলে a এর জন্য যদি আণবিক ভর বের করতে চাও উপরে হবে 3RT এবং নিচে হবে এই গ্যাসের যে সিআরএমএস আছে সেটা কত 150 মিটার পার সেকেন্ড, এটার হোল স্কয়ার। এখন a এর যেই টেম্পারেচার সেটা তো একটু আগেই পাইছো। সো এটাতে করে তুমি এই গ্যাসের আণবিক ভর বের করতে পারলা এই পাত্রের।
সো পি পাত্রের আণবিক ভর বের করার জন্য কি করতে হবে? একই নিয়ম, যে তুমি 3r বি পাত্রের টেম্পারেচার ডিভাইডেড বাই নিচে CRMS এর স্কোয়ার। বাট বি পাত্রের টেম্পারেচার কি জানি? সেটা তো জানি না, বের করবো কিভাবে? একই প্রসেস, গতে তুমি যেভাবে এ সিলিন্ডারের তাপমাত্রা বের করছো, এখানেও সেম একইভাবে এটা টেম্পারেচার বের করবা। তাহলে উপরে পিভি বিভি ডিভাইড বাই নিচে বি এর মূল সংখ্যা ডিভাইড বাই আর। সো এটা করে তুমি বি বিন্দুর যে বি যে পাত্র সেটার টেম্পারেচার পেয়ে গেলা, সেটা এখানে বসাবা, বসাইলে বি এর যে আণবিক ভর সেটা পেয়ে যাবা। সো দুইটা যখন এখন কম্পেয়ার করবা, প্রথমত গতে তুমি টেম্পারেচার বের করলা এ পাত্রের 25.25 কেলভিন, সেটা তুমি এম এর ইকুয়েশনে বসায়া তুমি এখানে এ পাত্রের আণবিক ভর বের করে দেখলা, সেই যে গ্যাসটা আছে সেটার আণবিক ভর 27.99 গ্রাম। এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 28 গ্রাম লিখতে পারো না? এটাকে 28 গ্রাম লিখে ফেললাম। তার মানে কি, এ পাত্রে তোমার কোন গ্যাস আছে? নাইট্রোজেন গ্যাস আছে। এখন সিমিলারলি বি পাত্রের জন্য প্রথমে আমরা টিভি ক্যালকুলেট করব, সেটা আসলো 33.07 কেলভিন। সেখান থেকে আমরা যখন এমভি এর ইকুয়েশনে বসাবো, আণবিক ভরের ইকুয়েশনে, সেখান থেকে আমাদের যে রেজাল্টটা হবে সেটা আমরা দেখব 0.02804 কেজি। সেটাকে গ্রামে নিলে প্রায় 28 গ্রাম লিখতে পারো। তাহলে এখানে সিদ্ধান্ত কি নিতে পারো যে দুইটাই নাইট্রোজেনের আণবিক ভর আমরা জানি 28 গ্রাম, তাহলে দুইটারই যেহেতু আণবিক ভর সেম পাইলাম, তাহলে দুইটাতে সিদ্ধান্ত কি হবে? যে দুইটাতেই আমাদের নাইট্রোজেন গ্যাস রাখা ছিল, যদিও বলা আছে কি একটাতে অজানা গ্যাস রাখা আছে। তাহলে আমরা শিওর যে দুইটা পাত্রেই কি একই পরিমাণ গ্যাস নাইট্রোজেন